অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা, আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের সেই ভয়ানক গল্পটির নাম হচ্ছে যমুনা সেতুর ওপর ভয়ানক ভুতুড়ে ঘটনা। তো সরাসরি গল্পে চলে যাই। রাত ঠিক 12:43। পুরো যমুনা সেতু ঘন কুয়াশায় ঢেকে গেছে। নদীর বুক থেকে উঠে আসা ঠান্ডা বাতাস সেতুর রেলিংয়ে আঘাত করে এক অদ্ভুত শীষের মতো শব্দ করে। সেতুর ওপর যানবাহন খুবই কম। দূরে মাঝে মাঝে ট্রাকের আলো দেখা যাচ্ছে, আবার মুহূর্তের কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছে। এই সময় সিরাজগঞ্জ টোল প্লাজায় নিরাপত্তা কর্মকর্তা আরিফ হোসেন অফিসে বসে সিসিটিভির মনিটর দেখছিল। হঠাৎ ফোন বেজে উঠল, অপরিচিত নাম্বার। আরিফ ফোন ধরতেই ওপাশ থেকে খুব আস্তে একটি নারী কণ্ঠ শোনা গেল। ভাই, আমাকে একটু বাঁচান। আরিফ চমকে উঠল। আপনি কে? আপনি কোথায়? ওপাশ কয়েক সেকেন্ডে নীরবতা। তারপর, আমি সেতুর মাঝখানে দাঁড়িয়ে আছি। একটি সাদা শাড়ি পরা মহিলা আমার দিকে হাঁটছে। ওর মুখটা মানুষ না। কথা শেষ হওয়ার আগেই লাইন কেটে গেল। আরিফ সঙ্গে সঙ্গে নম্বরে কল ব্যাক করলো, কিন্তু উত্তর এলো, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল ডাজ নট এক্সিস্ট। আরিফ দ্রুত কুঁচকে গেল। অস্তিত্ব নেই। এমন সময় পাশের রুম থেকে সহকর্মী জামিল এসে বলল, কি হয়েছে? সব শুনে জামিলের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ধীরে ধীরে বলল, আবার শুরু হয়েছে। আরিফ অবাক। মানে? জামিল দীর্ঘ নিঃশ্বাস ফেলল। গত 10 বছরে এই ধরনের ফোন আমরা অনেকবার পেয়েছি। যারা ফোন করেছে তাদের কেউই পরে জীবিত পাওয়া যায়নি। ঘরের ভেতর নিস্তব্ধতা। আরিফ বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখনই সিসিটিভির একটি স্ক্রিনে কিছু একটা নড়ল। সেতুর মাঝখানে ক্যামেরা। কুয়াশার মধ্যে স্পষ্টভাবে একজন মানুষ দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, মাথা নিচু, চুল মুখে ঢুকে গেছে। আরিফ ক্যামেরা জুম করলো, কিন্তু জুম করার সঙ্গে সঙ্গে ছবিটি ঝাপসা হয়ে গেল। হঠাৎ পুরো মনিটর কালো। তারপর আবার ছবি ফিরে এলো, কিন্তু এবার সেই সাদা পোশাকের মানুষটি আর মাঝখানে নেই। সে দাঁড়িয়ে আছে ক্যামেরার একদম সামনে, এতটাই সামনে যে তার মুখ দেখা যাওয়ার কথা, কিন্তু মুখ নেই। পুরো মুখ অন্ধকার, দুটি লাল চোখ। জামিল চিৎকার করে উঠল। ঠিক তখনই অফিসের সমস্ত বিদ্যুৎ নিভে গেল। চারদিকে অন্ধকার, শুধু বাইরে থেকে যমুনার বাতাসের শব্দ আর কারো হাঁটার শব্দ। ঠক 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 শব্দটা অফিসের বাইরের করিডর থেকে আসছে, ধীরে ধীরে কাছে আসছে। আরিফ টর্চ জ্বালায়। দরজার দিকে আলো ফেলতেই কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ। কেউ নেই। যদি থেকে উঠে এসে হাঁটছে, পায়ের ছাপগুলো সোজা তাদের অফিসের ভেতরে ঢুকছে, কিন্তু বের হওয়ার কোনো ছাপ নেই। ঠিক তখনই পেছন থেকে একটি ঠান্ডা কণ্ঠস্বর, আমাকে দেখছে। আরিফ আর জামিল একসাথে ঘুরে দাঁড়ালো, এবং যা দেখলো সেটা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। ঘুরে দাঁড়াতেই আরিফ ও জামিলের বুকের ভেতর যেন জমে গেল। তারা ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একজন নারী। সাদা শাড়ি, লম্বা এলোমেলো চুল, মুখের অর্ধেক চুলে ঢাকা, আর যেটুকু দেখা যাচ্ছে সেটা কোনো মানুষের মুখ নয়। চোখ দুটো সম্পূর্ণ কালো, ঠোঁটে ফেটে ওঠা রক্ত ঝরছে, গাল জুড়ে যেন নদীর কাদা লেগে আছে।
শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। টর্চের আলো এক মুহূর্তের জন্য তার মুখে পড়তেই ফট, টর্চ নিভে গেল। অন্ধকারে শুধু একটি কণ্ঠস্বর, আমার সন্তানকে ফিরিয়ে দাও। জামিল কাঁপতে কাঁপতে বলল, কে কে আপনি? উত্তর এলো না, বরং অফিসের ভেতরে সব কাছের জানালা একসাথে কেঁপে উঠল। হরম! সব জানালা নিজে থেকেই খুলে গেল। যমুনার বরফ শীতল বাতাস ঘরের ভেতর ঢুকে কাগজপত্র দাঁড়িয়ে উড়িয়ে দিল। কয়েক সেকেন্ড পর বিদ্যুৎ ফিরে এলো। চারদিকে আলো জ্বলে উঠতেই মহিলাটি নেই। মেঝেতে শুধু ভেজা কাদা মাখা পায়ের ছাপ, আর দরজার পাশে পড়ে আছে একটি পুরনো শিশুর খেলনা। একটি কাঠের ছোট্ট গাড়ি, গাড়িটির এক পাশে কাপা হাতে রিফাত। পুরনো নসির সন্ধান। ভোর হওয়ার আগেই আরিফের মনে প্রশ্ন জাগলো, এই রিফাতকে? টোল প্লাজার পুরনো রেকর্ড রুমে গিয়ে তারা দুর্ঘটনার ফাইল খুঁজতে শুরু করলো। ধুলো জমা একটি ফাইল খুলতেই বড় অক্ষরে লেখা, গোপন প্রতিবেদন, প্রকাশ নিষিদ্ধ। ঘটনার তারিখ 17 আগস্ট 2008। সেই রাতে প্রবল ঝড়ের মধ্যে একটি মাইক্রোবাস যমুনা সেতুর মাঝখানে বিকল হয়ে দাঁড়িয়েছিল। গাড়িতে ছিল একটি পরিবার, স্বামী, স্ত্রী আর 6 বছরের একটি ছেলে। হঠাৎ একটি নিয়ন্ত্রণহীন ট্রাক এসে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। ধাক্কার পর গাড়িটি রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। ডুবুরি পরে স্বামী ও শিশুর লাশ উদ্ধার করলেও স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। ফাইলের শেষ পাতায় লাল কালিতে লেখা, ঘটনার পর থেকে মাঝরাতে সেতুর ওপর এক সাদা শাড়ি পরা মহিলাকে দেখা যায়। তিনি চলন্ত গাড়ি থামিয়ে কারো কাছে তার সন্তানকে খুঁজে দিতে বলেন। আরিফ ধীরে ধীরে ফাইলটি বন্ধ করল। সে সব বিশ্বাস করছিল না, কিন্তু তারপর যা ঘটল সেটার কোনো ব্যাখ্যা ছিল না। ট্রাক চালকের আতঙ্ক। রাত প্রায় 2টা। একটি মালবাহী ট্রাক দ্রুত সেতুর দিকে এগিয়ে আসছিল। ড্রাইভারের নাম হাবিবুর রহমান। হঠাৎ এয়ারলাইন্সে তার চিৎকার শোনা গেল। টোল অফিস শুনতে পাচ্ছেন। সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। তিনি রাস্তার মাঝখানে হর্ন দিচ্ছে, কিন্তু সরে যাচ্ছে না। আরিফ দ্রুত সিসিটিভির সেই ক্যামেরা চালু করলেন। মনিটরে দেখা গেল ট্রাকের সামনে সত্যি একজন সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে। তিনি ধীরে ধীরে মাথা তুললেন। তারপর একটি অস্বাভাবিক হাসি। পরের মুহূর্তেই তিনি মিলিয়ে গেলেন। হাবিবুর স্বস্তির নিঃশ্বাস ফেলতেই হঠাৎ তার ট্রাকের কেবিনের ভেতর থেকে একটি শিশুর কণ্ঠ শোনা গেল, মা, তুমি কোথায়? হাবিব ভয়ে রিয়ার ভিউ মিররে তাকালো। সেখানে পেছনের সিটে বসে আছে একটি ভেজা ছোট্ট ছেলে। মুখ ফ্যাকাশে, চোখ দুটো সম্পূর্ণ সাদা। তার হাতে সেই একই কাঠের খেলনা গাড়ি। ছেলেটি ধীরে ধীরে বলল, আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। হাবিব চিৎকার করে ব্রেক চাপলো, কিন্তু ব্রেক কাজ করলো না। ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে ছুটতে লাগলো। আর সিসিটিভিতে দেখা গেল ট্রাকটির চারপাশে হঠাৎ কুয়াশার ভেতর থেকে একের পর এক সাদা ছায়া জড়ো হচ্ছে। মনে হচ্ছে কেউ একজন ট্রাকটিকে সেতুর রেলিংয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আরিফ ও জামিল আতঙ্কে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। পরের মুহূর্তই ধাম, ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে পুরো টোল প্লাজা কেঁপে উঠল। মনিটর হঠাৎ কালো হয়ে গেল, কিন্তু স্ক্রিন বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্ত শেষ ফ্রেমে দেখা গেল ট্রাকের ছাদের ওপর বসে আছে সেই সাদা শাড়ির মহিলা। তার আর কোলে ভেজা ছোট্ট ছেলেটি।
বসেছিল। বিস্ফোরণের শব্দে পুরো টোল প্লাজা কেঁপে উঠল। আরিফ, জামিল ও কয়েকজন নিরাপত্তা কর্মী দ্রুত উদ্ধারকারী গাড়ি নিয়ে যমুনা সেতুর মাঝখানের দিকে ছুটে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল, সেখানে কোনো দুর্ঘটনার চিহ্নই নেই। ট্রাকটি রাস্তার এক পাশে ঠিকঠাক দাঁড়িয়ে আছে, ইঞ্জিন বন্ধ, হেডলাইট জ্বলছে, কিন্তু ড্রাইভার নেই। কেবিনের দরজা খোলা, ভেতরে কাদামাখা ছোট ছোট পায়ের ছাপ। স্টিয়ারিং এর উপর পড়ে আছে সেই কাঠের খেলনা গাড়ি, আর সামনে কাছে ভেজা আঙ্গুল দিয়ে লেখা, নদীর নিচে এসো। অদৃশ্য যাত্রা। চারদিকে খোঁজাখুঁজি করেও হাবিবুর রহমানের কোনো সন্ধান পাওয়া গেল না। যেন সে মুহূর্তের মধ্যে বাতাসে মিলিয়ে গেছে। পুলিশ এলো, নদী পুলিশ এলো, ডুবুরি ঘন্টার পর ঘন্টা যমুনায় তল্লাশি চালালো, কিছু পাওয়া গেল না। পরদিন সকালের খবর ছড়িয়ে পড়ল, যমুনা সেতু থেকে ট্রাক চালক রহস্যজনকভাবে নিখোঁজ। কিন্তু টোল প্লাজার কর্মচারীরা কাউকে আসল ঘটনাটা বলল না, কারণ তারা নিজেরাই জানতো না কি হয়েছে, কি দেখেছে। বৃদ্ধ জেলের কর্মকর্তারা সতর্কবার্তা। সেদিন বিকেলে আরিফ সেতুর নিচের এক নদীর ঘাটে গেল। সেখানে এক বৃদ্ধ জেলে বসে জাল সেলাই করছিল। তার নাম মতিউর কাকা। আরিফ পুরো ঘটনা খুলে বলতেই বৃদ্ধের মুখে শুকিয়ে গেল। তিনি অনেকক্ষণ চুপ থেকে বললেন, বাবা, এই নদী শুধু পানি না, এই নদীর তলায় না পাওয়া মানুষের কান্না চাপা পড়ে আছে। আরিফ জিজ্ঞেস করল, আপনি কি ওই মহিলাকে চিনেন? বৃদ্ধ ধীরে ধীরে নামলেন, চিনি। আজ থেকে প্রায় 18 বছর আগে এক রাতে আমি মাছ ধরছিলাম। হঠাৎ দেখি সেতু থেকে একটা মাইক্রোবাস নদীতে পড়ে গেল। আমি নৌকা নিয়ে ছুটে যাই। একটা ছোট ছেলেকে ধরতে পেরেছিলাম, কিন্তু স্রোতের এত তীব্র ছিল যে আমার হাত ফসকে সে আবার পানির নিচে তলিয়ে যায়। বৃদ্ধের চোখ ভিজে উঠল। তারপর আমি শুনতে পেলাম একজন মা চিৎকার করে বলছে, আমার ছেলেটাকে বাঁচাও, কিন্তু আমি কাউকেই বাঁচাতে পারিনি। রাত 3:33 সেদিন রাতের। আরিফ সিদ্ধান্ত নিল সে নিজেই সত্যটা জানবে। রাত 3:33 যমুনা সেতুর মাঝখানে একা দাঁড়িয়ে, চারদিকে ঘন কুয়াশা, নদীর শব্দ, দূরে কোথাও কোনো গাড়ি নেই। হঠাৎ তার মোবাইলে একটি নোটিফিকেশন এলো। কোনো নম্বর নেই, কোনো নাম নেই, শুধু একটি ছবি এলো। ছবিটি দেখে আরিফের শরীর ঠান্ডা হয়ে পুরা জমে গেল। ছবিতে সে নিজের দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গায়, কিন্তু ছবির পেছনে তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ির মহিলা। আর ছবির নিচে লেখা, তুমি এখন একা নও। আরিফ আতঙ্কে পেছনে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। সে আবার ফোনের দিকে তাকালো। এবার ছবিটি বদলে গেছে। এখন সেখানে দেখা যাচ্ছে সেতুর রেলিং এর ওপরে নদীর মাঝখানে কয়েক ডজন মানুষ দাঁড়িয়ে আছে। সবাই পানির ওপর স্থির, নড়ছে না। তাদের সবার চোখ আরিফের দিকে। ঠিক তখনই তার পেছন থেকে একটি শিশুর কণ্ঠ ভেসে এলো, আঙ্কেল, আমার গাড়িটি কি আপনি এনেছেন? আরিফ ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার সামনে দাঁড়িয়ে আছে 6 বছরের একটি ছেলে, ভেজা কাপড়, মুখে অদ্ভুত শান্ত হাসি। তার ডান হাতে সেই কাঠের খেলনা গাড়ি, কিন্তু তার বাম হাত নেই, যেন কাঁধ থেকে ছিকিতে গেছে। ছেলেটি আবার বলল, মা অনেকক্ষণ ধরে আপনাকে অপেক্ষা করছে। তারপর সে ধীরে ধীরে সেতুর রেলিং এর দিকে হাঁটতে শুরু করলো। একবারও পিছনে তাকালো না।
কিন্তু আরিফ যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে তার পেছনে হাঁটতে শুরু করলো। প্রতি পদক্ষেপে মনে হচ্ছিল কেউ একজন অদৃশ্য শক্তি দিয়ে তাকে সামনে টেনে নিয়ে যাচ্ছে। রেলিংয়ের কাছে পৌঁছে ছেলেটি নিচের অন্ধকার যমুনার দিকে আঙ্গুল দিয়ে ফিসফিস করে বলল, ওখানেই সবাই অপেক্ষা করছে। ঠিক তখনই নদীর কালো পানির ভেতর থেকে একে একে অসংখ্য ফ্যাকাশে হাতও উপরে উঠতে শুরু করলো। মনে হলো কেউ একজন নিচে থেকে আরিফকে টেনে নিতে চাচ্ছে। যমুনার কালো পানির বুক চিরে একের পর এক হাত উপরে উঠতে লাগলো। সেগুলো কোনো জীবিত মানুষের হাত নয়, ফ্যাকাশে ফোলা কাদায় ঢাকা। কিছু হাতের আঙ্গুলই নেই, কিছু হাত আবার ভাঙা। আরিফের মনে হলো শত শত মানুষ যেন নদীর তলদেশ থেকে একসঙ্গে তাকে ডাকছে, এসো আমাদের সঙ্গে এসো। তার চোখ ঝাপসা হয়ে আসতে লাগলো, পা যেন নিজের নিয়ন্ত্রণে নেই। আর মাত্র এক কদম এগুলেই সে সেতুর রেলিং টপকে নদীতে পড়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ধাপ, সে একজন পেছন থেকে তাকে জোরে টেনে ধরল। আরিফ মাটিতে পড়ে গেল। চোখ খুলে দেখলো জামিল হাঁপাতে হাঁপাতে এসে বলল, তুই পাগল হয়ে গেছিস? আমি 5 মিনিট ধরে তোকে ডাকছি। আরিফ কাপা গলায় নদীর দিকে আঙ্গুল তুলে বলল, ওখানে ওখানে মানুষ ছিল। জামিল তাকালো, নদীতে শুধু কালো পানি, আর কিছুই নেই। টোল প্লাজার ফিরে তারা সেতুর ক্যামেরা রেকর্ডিং দেখতে বসলো। রাত 3:33 ফুটেজ চালানো হলো। ভিডিওতে দেখা গেল আরিফ একা হাঁটছে। হঠাৎ সে নিজেই রেলিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু একটি ফ্রেমে ভিডিও হঠাৎ বিকৃত হয়ে গেল। আর মাত্র 2 সেকেন্ড, সেই 2 সেকেন্ডে দেখা গেল আরিফ একা নয়, তার চারপাশে অন্তত 12টি সাদা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন সেই সাদা শাড়ির মহিলা, আর তার পাশে সেই ছোট্ট ছেলে। সবাই আরিফের দিকে হাত বাড়িয়ে আছে। ভিডিও আবার স্বাভাবিক হয়ে গেল, কিন্তু শেষ মুহূর্তে ক্যামেরার দিকে তাকিয়ে সাদা শাড়ির মহিলাটি ধীরে ধীরে হাসলো। এরপর পুরো রেকর্ডিং নিজে থেকেই ডিলিট হয়ে গেল। কম্পিউটারের স্ক্রিনে শুধু একটি লাইন ভেসে উঠল, যা দেখেছো তা ভুলে যাও। পরদিন আরিফ দেখা করলো অবসরপ্রাপ্ত সেতু প্রকৌশলী ইঞ্জিনিয়ার নাসিরুদ্দিনের সঙ্গে। সব কথা শুনে বৃদ্ধ অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর আলমারির ভেতর থেকে একটি পুরানো ডায়েরি বের করলেন। তিনি বললেন, এই কথা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। ডায়েরির পাতায় লেখা, যমুনা সেতুর নির্মাণ কাজের সময় একের পর এক রহস্যজনক দুর্ঘটনা ঘটেছিল। শ্রমিকরা দাবি করছিল রাতে নদীর উপর একজন ভেজা কাপড় পরা নারী ঘুরে বেড়ায়। যে তাকে দেখে সে কয়েকদিনের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়। প্রথমে সবাই কুসংস্কার ভেবেছিল, কিন্তু 1 মাসের মধ্যে 7 জন শ্রমিক অস্বাভাবিকভাবে মারা যায়। এরপর নির্মাণ কাজ কয়েক সপ্তাহ বন্ধ রাখতে হয়। আরিফ জিজ্ঞাসা করলো, তাহলে কি সেই আত্মা অনেক আগের? নাসির সাহেব ধীরে মাথা নাড়লেন, না, ওটা একজন না, অনেকগুলো আত্মা। দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের অস্থির আত্মাগুলো যেন এক অদ্ভুত শক্তিতে বাধা পড়ে গেছে। আর সেই সাদা শাড়ির মহিলা, সে তাদের সবাইকে একসঙ্গে ধরে রেখেছে। সেদিন রাত ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি লোকাল বাস যমুনা সেতু পার হচ্ছিল। বাসে প্রায় 30 জন যাত্রী। ঘড়িতে রাত 2:58। হঠাৎ বাসের চালক জোরে ব্রেক কষলো। সব যাত্রী সামনে ছিটকে পড়ল। কন্ডাক্টর চিৎকার করে বলল, কি হয়েছে?
চালক কাপা গলায় বলল, সামনে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। সবাই সামনে তাকালো, কেউ কিছু বলতে পেল না, শুধু চালকেই দেখছে। সে ফিসফিস করে বলল, ও আমাকে ডাকছে। তারপর সে নিজেই বাসের দরজা খুলে নেমে গেল। সব যাত্রী হতভম্ব। চালক ধীরে ধীরে কুয়াশার মধ্যে হাঁটতে লাগলো। তার সামনে যেন কেউ একজন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কন্ডাক্টর দৌড়ে তার পেছনে গেল, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চালক কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। ঠিক তখনই পুরো সেতু জুড়ে ভেসে উঠল এক নারীর করুণ কান্না। এমন কান্না যেন একজন মা বছরের পর বছর ধরে তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজছে। বাসের ভেতরে বসে থাকা সব যাত্রী একসঙ্গে কেঁপে উঠল, কারণ তারা সবাই স্পষ্ট শুনতে পেল কান্নার ফাঁকে ফাঁকে একটি বাক্য বারবার উচ্চারিত হচ্ছে, রিফাত, তুমি কোথায়? আর বাসের একেবারে শেষ সিটে কখন যে একজন সাদা শাড়ি পরা মহিলা এসে বসেছে সেটা কেউই টের পায়নি। তার মাথা নিচু, কোলের ওপর একটি ভেজা কাঠের খেলনা দ্বারা। ধীরে ধীরে তিনি মুখ তুললেন, আর তার চোখ দুটো সরাসরি তাকিয়ে রইল বাসের ভেতরে বসা থাকা একজন যাত্রীর দিকে। সেই যাত্রী আর কেউ নয়, আরিফ। বাসের ভেতরের মুহূর্তে নেমে এলো মৃত্যুর মতো নীরবতা। আরিফ স্থির হয়ে তাকিয়ে আছে শেষ সিটে বসে থাকা সেই সাদা শাড়ির মহিলার দিকে। অন্য কোনো যাত্রী তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আরিফ স্পষ্ট দেখতে পেল মহিলার কোলে বসে আছে সেই ছোট্ট ছেলে রিফাত। সে ধীরে ধীরে হাসছে, তারপর ছোট্ট হাত তুলে ইশারা করলো, এসো। ঠিক তখনই পুরো বাসের ভেতরের লাইট একসঙ্গে নিভে গেল। থক, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু জানালার বাইরে যমুনার কালো পানি, আর সেই পানির ভেতর অসংখ্য সাদা মুখ। তারা সবাই বাসের দিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পর জরুরি আলো জ্বলে উঠতেই শেষ সিট ফাঁকা। মহিলা নেই, ছেলেটিও নেই, কিন্তু তাদের জায়গায় পড়ে আছে একটি পুরনো ছবি। আরিফ ছবিটি হাতে নিল। এটি সেই পরিবারের ছবি, বাবা, মা এবং ছোট্ট রিফাত। কিন্তু ছবির পেছনে কাপা হাতে লেখা, সত্য জানলে আমাদের মুক্তি দিও। পরদিন সকালে আরিফ আবার অবসরপ্রাপ্ত প্রকৌশলী নাসিরউদ্দিনের কাছে গেল। ছবিটি দেখতেই মৃত্যুর হাত কাঁপতে শুরু করলো। তিনি অনেকক্ষণ চুপ থেকে বললেন, আমি এতদিন একটি সত্য লুকিয়ে রেখেছি। আরিফ নিঃশব্দ জানতে পারল। নাসির বললেন, 2008 সালের সেই দুর্ঘটনাটি দুর্ঘটনা ছিল না। সেতুর একটি নিরাপত্তা রেলিংয়ে ত্রুটি ছিল। আমরা সেটা আগেই জানতে পেরেছিলাম, কিন্তু কাজ বন্ধ হলে কোটি কোটি টাকার ক্ষতি হতো, তাই রিপোর্ট গোপন রাখা হয়। সেই ত্রুটির কারণেই মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। 3টি নিরীহ প্রাণ মারা যায়। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, আমাদের লোভই তাদের মৃত্যুর কারণ। আরিফ সিদ্ধান্ত নিল, সত্য আর লুকিয়ে রাখা যাবে না। সে সমস্ত নথি, পুরনো রিসোর্ট এবং দুর্ঘটনার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিল। কয়েক মাস পরে আনুষ্ঠানিকভাবে সেই পরিবারের স্মরণে যমুনা সেতুর পাশে একটি হলো। সেই রাতে আরিফ একা সেতুর মাঝখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। দূরে কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে এগিয়ে এলো সেই সাদা শাড়ির মহিলা। তার পাশে রিফাত, কিন্তু আজ তাদের মুখে আর ভয়ের ছাপ নেই। রিফাত মৃদু হেসে বলল, ধন্যবাদ। মহিলার চোখে অশ্রু। তিনি মাথা নত করে আরিফের দিকে তাকালেন। তারপর মা ও ছেলে হাত ধরাধরি করে
কুয়াশার ভেতর মিলিয়ে গেল। সেই রাতের পর বহুদিন আর কোনো অদ্ভুত ঘটনার খবর পাওয়া গেল না। আরিফ ভাবল অবশেষে হয়তো সব শেষ। কিন্তু প্রায় 6 মাস পরে এক ঝড়ের রাতে নতুন নিরাপত্তা রক্ষী শাওন প্রথমবারের মতো নাইট শিফটে দায়িত্বে ছিল। রাত 3:33 হঠাৎ টোল প্লাজার ল্যান্ডফোনে বেজে উঠল। শাওন ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো কাফা কণ্ঠ, ভাই, আমি যমুনা সেতুর মাঝখানে আটকে আছি। একটা ছোট ছেলে আমাকে বারবার ডাকছে। শাওন বলল, আপনার নাম কি? ওপাশ থেকে উত্তর এলো, আমার নাম। কথা শেষ হওয়ার আগেই লাইন কেটে গেল। শাওন সঙ্গে সঙ্গে নাম্বারটি স্ক্রিনে দেখলো। তার বুক কেঁপে উঠল, কারণ স্ক্রিনে যে নাম্বারটি ভেসে উঠেছে সেটি ঠিক 18 বছর আগে দুর্ঘটনায় মারা যাওয়া সেই মাইক্রোবাসের চালকের নম্বর, যে নম্বর বহু বছর আগেই বন্ধ হয়ে যাওয়ার কথা। ঠিক তখনই টোল প্লাজার সব সিসিটিভির মনিটর একসঙ্গে জ্বলে উঠল। প্রতিটি স্ক্রিনে একই দৃশ্য, ঘন কুয়াশার মধ্যে যমুনা সেতুর মাঝখানে একটি ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। তার হাতে কাঠের খেলনা দড়ি, খেলনা আর একটি গাড়ি। সে ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসলো, তারপর ফিসফিস করে বলল, মা চলে গেছে, এবার আমি একা খেলি। সেই মুহূর্তেই সব স্ক্রিন কালো হয়ে গেল। আজও নাকি গভীর রাতে যমুনা সেতু পার হওয়ায় কিছু চালক দাবি করেন কুয়াশার ভেতরে তারা একটি ছোট্ট ছেলেকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখেছে। সে কখনো সাহায্য চায় না, শুধু তার হাতে খেলনা গাড়িটি তুলে ধরে আর ধীরে ধীরে বলে, আমার সঙ্গে আসবেন। আর গল্পটি বন্ধুরা এখানেই সমাপ্ত হয়ে গেল। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।